সারি সারি গাছ পিছনে ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে ব্ল্যাক কালারের রোলস রয়েস গস হেয়ার্স। জনবহুল শহর থেকে পেরিয়ে একটু দূরে নির্জন এলাকায় একটি বিশাল বহুল অট্টালিকা, চৌধুরী ম্যানশন। বাড়িটির চারপাশে খোলা মাঠে ঘেরা, মাঠের পর মাঠ সারিবদ্ধভাবে নারকেল গাছ ঘিরে আছে বাড়িটিকে চারিদিক দিয়ে। একধারে পরপর গাড়ি দাঁড়িয়ে, বহু নামি দামি গাড়ি। অপরদিকে বাড়িটির একটু পিছনে সার্ভেন্ট কোয়ার্টার। জাংকুক চৌধুরীর গাড়ি যখন চৌধুরী ম্যানশনে এসে পৌঁছায় তখন ঘড়ির কাঁটা রাত 10:30টার ঘরে। কাঁদতে কাঁদতে তে কখন জ্ঞান হারিয়ে ফেলেছিল তা তার জানা নেই, কিন্তু যখন তার জ্ঞান ফেরে তখন সূর্যের আলোর পর্দায় আড়াল থেকে তার চোখে এসে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখে তে। যখন নিজের শরীরের দিকে নজর যায় তখন নিজেকে অন্য ড্রেসে দেখে তার চোখ ছলছল করে ওঠে। তাহলে কি? তার ভাবনায় ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে জাংকুক। গুড মর্নিং মাই সুইটহার্ট। টের কপালে চুমু দিতে যায় জাংকুক। তে তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। একেবারে ছোঁয়ার চেষ্টা করবেন না। কোন অধিকারে ছোঁয়ার চেষ্টা করছেন আমায়? জাংকুকের অট্টহাসিতে তের সাথে সাথে যেন ঘরও কেঁপে ওঠে। অধিকার? জাংকুক চৌধুরীকে তুমি অধিকার দেখাচ্ছ? ইন্টারেস্টিং। হঠাৎ তের কোমর ধরে হ্যাসকা টেনে নিজের সাথে মিশিয়ে নেয় জাংকুক। ঘটনার তৎপরতায় চমকে ওঠে তে। সে চোখ খুলে জাংকুকের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। তাকাও তে, তাকাও নিজের ভবিষ্যতের দিকে। তাকাতে এত কিসের আড়ষ্টতা তোমার বেব? অধিকার কি জিজ্ঞেস করেছিলে তাই না? তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই একান্ত আমার অধিকার। আমাকে ছেড়ে দিন। তোমার রঞ্জে আমার অধিকার, তোমার সুগন্ধে আমার অধিকার, আমার অধিকার তোমার চোখের চাহনিতে, আমার অধিকার তোমার খোলা চুল ও বিনুনিতে, তোমার সর্বত্র আমার তে। তুমি আমার নেশা, আমি তোমার নেশায় আসক্ত তে। জাংকুকের বলা কথার সাথে সাথে তার গলার আওয়াজই নয়, তার হাতের বাঁধনও দৃঢ় হয়েছে। হাতে তরল কিছুর অনুভূতি হতেই কোমর থেকে হাত সরিয়ে নেয় জাংকুক। হাতের দিকে চোখ দিতেই বুঝতে পারে যে তার নখে তের কোমরে লেগে রক্ত বেরোচ্ছে। হঠাৎ করে জাংকুকের পাগল প্রায় রূপ দেখে তে তো অবাক হয়ে চেয়ে আছে। এই তো মানুষটা রেগে ছিল, এখন হঠাৎ করে এমন অন্যরকম হয়ে গেল কেন? বেশ কিছুক্ষণ পর তের রুমে কেউ দরজায় নক করে। আসবো ভাবি? অচেনা আওয়াজে তে দরজার দিকে তাকিয়ে দেখে 21-22 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বিড়বিড়িয়ে তের মুখ দিয়ে বেরোয়, ভাবি? ভেতরে চলে এলাম ভাবি, অনেকক্ষণ দাঁড়ালাম, আপনি তো ডাকলেন না। বিগ ব্রো পাঠালো, আপনার নাকি কোথায় লেগেছে, কই দেখি। তের কোমরে ব্যান্ডেজ করতে লাগে সেই মেয়েটি। বিগ ব্রোকে কি জাদুতে ফাঁসালে ভাবি? সে তো দেখি তে ছাড়া আর কিছুই বোঝে না। আপনার জন্য তো নিজের সংসারটাও করলো না, ভেঙে দিল। সংসার? জাংকুকের সংসার আছে? প্রশ্ন করে তে। ওর আজাইরা কথায় কান দেবেন না ভাবি। আরেক মেয়ের আওয়াজের দরজার দিকে তাকাইতে। এই মেয়েটিও তার অচেনা। মেয়েটি ভেতরে এসে তের সামনে চেয়ারে বসে। ভাইয়া আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আপনি শুধু এটাই জানুন। আর দেখুন, পরিচয় তো করা হয়নি, আমি নেন্সি, আর ও হলো আমার যমজ বোন লুসি। দেখে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নেন্সি হেসে ওঠে। আরে ভাবি, ওইভাবে দেখার কিছু নাই। আমরা হুবহু একই রকম দেখতে হলেও আমাদের নাকের পাশে তিল আছে, যেটা লুসি আপুর নেই। ওই রাক্ষসটা আপনাদের ভাই? লুসি বলে উঠল, বড় ভাই, তাই তো আপনাকে ভাবি বলে ডেকেছি, তাই নয় কি? আমাকে ভাবি বলে ডাকার কোনো দরকার নেই, আমি ওনার ওয়াইফ নই। তবুও তো কালকে রাতে একই রুমে ছিলেন, তখন মনে হয়নি যে আপনারা বিবাহিত নন? লুসির প্রশ্নে যেন তের মনে কেউ কোড়াল দিয়ে আঘাত করেছে। ছি ছি, এত বড় লজ্জা! জাংকুক বেডা, ভেতরে আসতে পারি? পাঞ্চিক বাগে পাঞ্চ করছিল জাংকুক। হঠাৎ উক্ত কথা শুনে পিছনে তাকায়। ড্যাড, এসো। কিছু কথা ছিল জ্যাম্প। শুনলাম তুমি নাকি মেয়েটাকে তুলে নিয়ে এসেছো বিয়ে ছাড়াই। ইয়া ড্যাড, এটা কি তোমার ঠিক মনে হচ্ছে? ভুল হলেও কোনো উপায় নেই। আমি তের মতের বিরুদ্ধে বিয়ে করতে চাই না ড্যাড। তের ব্যাপারে তোমাকে কিছু বললে যে তুমি শুনবে না, সেটা আমার অজানা নয়। এই বুড়ো বয়সে আর ছেলের থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না।
কিন্তু তোমার মমকে নিয়ে কি ভাবলে? তাকে কি করে বলবে? ওটাই তো চিন্তা ড্যাড, আমার না তোমার। মানে মমকে কি করে বোঝাবে সেটা তোমার চিন্তা। শি ইজ ইয়োর ওয়াইফ ড্যাড, ইউ শুড নো হাউ টু ম্যানেজ হিয়ার। জাংকুক নিজের বানানা মিল্ক খেতে খেতে রুম থেকে বেরিয়ে যায়। পিছনে ফিরে তাকালে সে শুনতে পেত তার বাবার নাজেহাল আহাজারি। পোলাটা হয়েছে এহান জিনিস, খালি বাপের যখন তখন ফাঁসাইয়া দিয়া পালাইয়া যাইব। এখন এটার আম্মরে সামলাতে হইব আমারে, কুচুটে পোলা। হ্যালো সুকাই, কি খবর ওইদিকের? পেলি মহিলাটাকে? স্যার আমি অনেক খুঁজেছি কিন্তু কিছুতেই কোনো খোঁজ পাচ্ছি না। একটা মহিলাকে খুঁজতে তোদের কি গোটা জীবন সময় দিতে হবে? বউয়ের সাথে ঘুরে বেড়ানো ছাড়া আর পারিসটা কি বলতো? এত বড় ঘটনা ঘটিয়ে কোথায় লুকিয়ে আছে সে? শোন, লাস্ট ওয়ান ওয়ার্কস তোকে দিলাম, তারপর আর নয়। এরপরও যদি তাকে খুঁজে না পাস, তুই চিনিস এই জাংকুকের ভেতরের জাংকুকটা কতটা খারাপ হতে পারে। স্নান করে এসে জামা পাল্টানোর জন্য আলমারি খুলতেই চমকে ওঠে তে। গোটা আলমারি জুড়ে বিভিন্ন রঙের শাড়ি, থ্রি পিস, চুড়ি, আরও অনেক অনেক সুন্দর সাজের সামগ্রী। এগুলো উনি কখন আনলেন? নাকি এগুলো অন্যের জন্য? তখন নেন্সি আপুরা কি যেন বলছিল ওনার সংসার ভেঙেছে। গভীর রাতে শুনশান নীরবতা চারিদিকে বিরাজমান। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হলেও এক রমণীর চাঁদের পাশে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। হঠাৎ বলিষ্ঠ হাতের হ্যাঁচকা টানে হুমড়ি খেয়ে পড়ে পিছনে দাঁড়ানো 32 বয়সী পুরুষের উদাম লোমশ চওড়া প্রশস্ত বুকে। ধাতস্থ হতে নাকে তার পুরুষলি ঘ্রাণ এসে পৌঁছায়। সেই ঘ্রাণে গোটা শরীরে যেন তরঙ্গর ঢেউ খেলে যায় তের। অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায় তে, পরক্ষণে আবার চোখ নামিয়ে নেয়। তের পানে মোহিত হয়ে তাকিয়ে আছে জাংকুক। আজ অনেক বছর পর তার প্রাণপ্রেয়সীকে এতটা কাছ থেকে দেখছে সে। তের ভেজা আঁখি প্রলাপে ঠোঁট ছোঁয়ায় জাংকুক। নিজের উষ্ঠ দ্বারা নিজের প্রাণপ্রেয়সীর অশ্রু চুষে নিতে ব্যস্ত সে। এটুকুতেই কেঁপে ওঠে তে, খামচে ধরে জাংকুকের কাঁধ। হু ইজ দ্য পারসন হু মেড ইউ ক্রাই? টেল মি দ্য নেম বেব, আই সোয়ার কাল সকালের সূর্যতার দেখার সৌভাগ্য হবে না। জাংকুকের ঠান্ডা গলায় কথা বলার চমকে ওঠে তে। কেউ না, বাড়ির কথা মনে পড়ছে। বাড়ি? অট্টহাসিতে ফেটে পড়ে জাংকুক। তেকে ছেড়ে সরে এসে সোফায় বসে। কোন বাড়ির কথা বলছো তে? যে বাড়ির লোকেরা কিনা নিজের মেয়েকেই বিশ্বাস করে না। একটা কথা বলো তো বেব, তোমার দাদা যান মানে ওই সো কল্ড গ্র্যান্ডম্যান নিজের বাড়ির মেয়েদের বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর কী বা করতে পারে? দেখুন, আমার দাদাজানকে নিয়ে একদম উল্টোপাল্টা কিছু বলবেন না। আপনি জানেন তিনি খুবই ভালো মানুষ। জাংকুকের তের কথার দিকে কোনো খেয়াল নেই। তার খেয়াল এখন তার প্রাণ প্রিয়সীর খোলা কোমর ছাপানো হাঁটু পর্যন্ত চুলের দিকে। একটু আগে এই চুলের মিষ্টি ঘ্রাণে যে নেশা জাংকুককে ধরেছে তা এত সহজে কাটার নয়। কাছতের হঠাৎ আওয়াজে পিছনে ঘুরে তাকাতে স্তব্ধ হয়ে যায় তে। বাক শক্তি যেন হারিয়ে ফেলেছে। জাংকুকের বাম হাতে এক হাত লম্বা একগোছা চুল, আরেক হাতে বড় একটি কাঁচি। নিজের চুল হাত দিয়ে বুঝতে পারে যে তার শখের কষ্টে করে বাড়ানো হাঁটু অবধি চুল এখন কোমর ছেড়ে একটু নিচে উঁচুতে এসে ঠেকেছে। নিজেকে আর সামলাতে পারছে না তে। হাউমাউ করে কেঁদে ওঠে সে। কেন এমন করলেন আপনি? আমার চুল কেন কাটলেন আপনি? উত্তর দিন। এক নাগারে কিল ঘুষি মারতে থাকে জাংকুককে। এক পর্যায়ে তের চুলের মুঠি খামচে ধরে ক্ষিপ্তভাবে তের গোলাপি ঠোঁটজোড়া নিজের মুখের ভিতরে নিয়ে কামড়াতে থাকে জাংকুক। চুলের ব্যথায় ওর ঠোঁটের ওপর অত্যাচারে অনবরত চোখ দিয়ে জল পড়তে থাকে তের। অনেকক্ষণ যাবৎ যখন জাংকুক তাকে ছাড়ে না তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। 15 মিনিট পর সারা পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ও ফোপাতে থাকে তে। তবে এখনও জাংকুক চুলের মুঠি ছাড়েনি। ওই ভূগমের কথায় নিজের চুল খুলে রাখার সময় তোমার মনে ছিল না বেবি যে এটার ফল কি হতে পারে? যেটুকু চুল রয়েছে সেটা আমার পছন্দের, তাই ছাড় দিয়েছি। আমি ছাড়া অন্যের সামনে খোলা চুলে গেলে তোমায় ন্যাড়া করে বসিয়ে রাখতেও আমি দুবার ভাববো না। ঠান্ডা গলার হুমকিতে চুপ হয়ে যায় তে। মম, গুড মর্নিং। এই কথা বলে জাংকুক গিয়ে তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিজের চেয়ারে গিয়ে বসে। গুড মর্নিং বেটা। শুধু গুড মর্নিং মম? ব্রেডে জ্যাম লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো নেন্সি।
দুধের গ্লাসে চুমুক দিতে দিতে লুসি বলে উঠল, ইয়া মম, তুমি তো কখনো গুড মর্নিং বলো না, তুমি তো অলওয়েজ ভেরি গুড মর্নিং বলো। তা মর্নিং আর ভেরি গুড তোমাদের ভাইয়া রাখলো কোথায়? কি নাম যেন? ইয়া তে। হোয়ার ইজ শি? ঘুমাচ্ছে মম, উঠলে দেখা করো। কেন, ডাকলে বুঝি সে সাড়া দেবে না? নো মম, কাল রাতে ভালো করে ঘুমায়নি ও, তাই আমি চাই না কেউ তেকে ডিস্টার্ব করুক। জাঙ্কুকের কথায় ড্রয়িং টেবিলের সবাই মুখ চাওয়াচাওয়ি করে। আই নিড টু গো নাও, লুসি টেক কেয়ার অফ হেয়ার। জাঙ্কুক চলে যাওয়ার পর ন্যান্সি তার মমকে জিজ্ঞাসা করে, মম ডু ইউ নো তে? কে? ইয়োনো তালুকদারের আপন বোন। হোয়াট? বিস্ময়ের সাথে চিৎকার করে ওঠে জাঙ্কুকের মম জিন। এবার বুঝতে পারছো মম, ভাইয়া কেন তেকে নিয়ে এসেছে? জিমিন, এই জিমিন দরজা খোল। অনেকক্ষণ যাবৎ গলা ফাটিয়ে জিমিনকে ডেকে যাচ্ছে ইয়োনো, কিন্তু তার দরজা খোলার নামই নেই। দুদিন আগে তে চলে যাওয়ার পর দরজা লাগাই জিমিন, এখনও খোলেনি, কিছু খায়নি পর্যন্ত। এখনও দরজা না খুললে থাবড়ে দাঁত কপাটি ফেলে দিব বলে দিলাম। খোল বলছি, খোল। বলতে বলতেই জিমিনের দরজা খুলে দেয়। ইয়োনো ভেতরে ঢুকে দেখে মেয়েটা কেমন রোগা হয়ে গেছে, চোখ মুখ সব ফুলে গেছে। বোকা মেয়ে, দুদিন ধরে খালি কেঁদেই গেছিস, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? জিমিন ইয়োনোকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। ইয়োনো তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপাই কেমন আছে ভাইয়া? ওই লোকটা আপায়ের কোনো ক্ষতি করে নাই তো? তে ভালো আছে জিমিন, তুই শান্ত হ, খাবি চল, 2 দিন আগে খেয়েছিলি। তুমি কি করে জানলে ভাইয়া? তুমি ওই লোকটাকে চেনো? জিমিন ইয়োনোর থেকে একটু সরে এসে জিজ্ঞাসা করে। জিমিনের কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় ইয়োনো। বসার ঘরে সবাই আছে। আব্বাজান, আপনি যদি অনুমতি দেন এবার মেয়েটার খোঁজ নিই। আপনার বৌমা বড় বিচলিত হয়ে আছে। কোন মেয়ে যে হোক, তোমার তো একটাই সন্তান, তোমার ছেলে ইয়োনো তালুকদার। আব্বাজান, বড় ভাইজান ঠিকই বলেছে, যতই হোক তে তো আমাদেরই বাড়ির। সুহ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আব্বাজানের হুকুমের ওপর কথা বলছিস? আমি সেটা বলিনি মেজো ভাইজান, তুমি আমায় ভুল বুঝছো। থামো তোমরা। যে হোক, তুমি যদি চাও তোমার নিজের স্ত্রী ও পুত্রকে নিয়ে এই বাড়ির বাইরে গিয়ে থাকতে পারো, পারলে তোমার ছোট ভাইও তোমার সঙ্গে যেতে পারে, কিন্তু এই বাড়ি থেকে ওই দুশ্চরিত্র মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না, এটা তুমি জেনে রাখো। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমে মগ্ন, জাঙ্কুক তখন লোক চক্ষুর আড়ালে ফোনে ব্যস্ত। দেশে কবে আসবি তুই? আসবো, তাড়াতাড়ি আসবো। আমি না গেলে তো তোমাদের উদ্দেশ্য সফল হবে না, আমাকে তো যেতেই হবে।